গুড ইভিনিং সবাইকে। আজ হলো 19 জুলাই, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আসামে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য নিজস্ব দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার বৃহৎ বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী শিল্প ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের দাবি, এই লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে ইতিমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগের মূল উদ্দেশ্য হল সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরি করা এবং একই সঙ্গে শিল্পভিত্তিক অবকাঠামো ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিকাশ ঘটানো। এর ফলে ভবিষ্যতে এই খাতে বিনিয়োগ আকর্ষণ করা এবং নতুন শিল্প স্থাপনের পথ আরও সহজ হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী শুধু বড় শিল্প নয়, সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন ক্ষুদ্র যন্ত্রাংশ, উপকরণ ও সহায়ক পণ্য যাতে আসামের ক্ষুদ্র, লঘু ও মাঝারি শিল্প উদ্যোক্তারাই উৎপাদন করতে পারেন, সেই দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলিকে বৃহৎ সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আসামের শিল্পায়নের গতি বাড়বে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় উদ্যোক্তাদের জন্য ব্যবসার নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি সেমিকন্ডাক্টর শিল্পকে কেন্দ্র করে একটি টেকসই শিল্প ইকোসিস্টেম গড়ে উঠলে রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধিও আরও শক্তিশালী হবে। অপরদিকে 4 বছরের অপেক্ষার অবসান। আজ যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পর্দা নামছে 2026 ফিফা বিশ্বকাপের। রাত 12:30টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ থাকবে এই মহারণে। একদিকে আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসি, অন্যদিকে স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামাল। দুই প্রজন্মের দুই প্রতীককে ঘিরে বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা পৌঁছেছে তুঙ্গে। এটি শুধু শিরোপার লড়াই নয়, বরং দুই ফুটবল দর্শন ও দুই প্রজন্মের শ্রেষ্ঠত্বেরও পরীক্ষা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে আর্জেন্টিনার সামনে। কাতার বিশ্বকাপ জয়ের পর এবারও শিরোপা জিততে পারলে ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দল হিসেবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে লিওনেল স্কেলোনির শিষ্যরা। অন্যদিকে 2010 সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন। ফাইনালে উঠার পথে দুর্দান্ত ফুটবল খেলেছে স্পেন। নকআউট পর্বে অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম এবং সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা লড়াইয়ে জায়গা করে নেয় তারা। পুরো টুর্নামেন্টে রক্ষণভাগের দৃঢ়তা, মাঝমাঠে রদ্রির নেতৃত্ব এবং বলের নিয়ন্ত্রণ ছিল স্পেনের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে আর্জেন্টিনার ফাইনালে উঠার পথ ছিল নাটকীয়। নকআউট পর্বে কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছায় আলবিসেলেস্তেরা। একাধিক ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেওয়ার মানসিকতা বড় ম্যাচের আগে তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। ফাইনালের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে লিওনেল মেসি। 39 বছর বয়সেও দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনার অধিনায়ক গোল ও অ্যাসিস্টে দলের আক্রমণের মূল ভরসা। অনেকের মতে এটি হতে পারে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ বিশ্বকাপ ম্যাচ। বিদায়ী আসরকে স্মরণীয় করে রাখতে আরও একটি বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তিনি। স্পেনের সবচেয়ে বড় ভরসা 19 বছর বয়সী লামিন ইয়ামাল। গতি, ড্রিবলিং ও সৃজনশীলতায় পুরো টুর্নামেন্টে আলো ছড়িয়েছেন এই তরুণ। তার সঙ্গে রড্রি, নিকো উইলিয়ামস, পাউ কুবার্সি ও মিকেল মেরিনোর মতো ফুটবলাররা স্পেনকে দিয়েছে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল। কৌশলগত লড়াইয়েও ম্যাচটি হতে পারে দারুণ উপভোগ্য। স্পেন বলের দখল ধরে রেখে ছোটো ছোটো পাশে আক্রমণ করতে চাইবে। অন্যদিকে দ্রুত ট্রানজিশন, পাল্টা আক্রমণ ও কার্যকর ফিনিশিংয়ের উপর নির্ভর করবে আর্জেন্টিনা। মাঝমাঠে এনজো ফার্নান্ডেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং সামনে লাউতারো মার্টিনেজের ভূমিকা হতে পারে গুরুত্বপূর্ণ। রক্ষণভাগেও দুই দলই সমান শক্তিশালী। স্পেন পুরো আসরে প্রতিপক্ষকে খুব কম সুযোগ দিয়েছে। অন্যদিকে আর্জেন্টিনার গোলপোস্টে এমিলিনিও মার্টিনেজ বড় ম্যাচে নির্ভরতার প্রতীক। ম্যাচে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ালে তার অভিজ্ঞতা আর্জেন্টিনার জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে। ফুটবল বিশ্লেষকদের মতে এটি অতীত ও ভবিষ্যতের প্রতীকী লড়াই। একদিকে মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ, অন্যদিকে লামিন ইয়ামালের হাত ধরে নতুন যুগের সূচনা। পাশাপাশি ইউরোপীয় ও দক্ষিণ আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইও বটে। পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরমেন্স এবং দুই দলের শক্তিমত্তা বিবেচনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে বিশ্বকাপের এই মহারণ। অভিজ্ঞতা ও বড় ম্যাচে জয়ের মানসিকতার বিপরীতে স্পেনের সংগঠিত ফুটবল,
সব মিলিয়ে 2026 বিশ্বকাপের সোনালি ট্রফি কার হাতে উঠবে তার উত্তর মিলবে আজ মেটলাইফ স্টেডিয়ামের সবুজ গালিচায়। অপরদিকে মেঘবাঙ্গা বৃষ্টির জেরে রাজৌরিতে হড়পা, জলের তুলে ভেসে গেল বহু যানবাহন। প্রবল বর্ষণের জেরে ভয়াবহ বন্যার কবলে জম্মু ও কাশ্মীরের রাজৌরি। শনিবার রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে আজ ভোরে শহরের নিচু এলাকাগুলিতে জল ঢুকে পড়ে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হড়পায় ভেসে গিয়েছে বহু যানবাহন। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির জেরেই রাজৌরির দারহালি, খান্ডলি, সুক্ত এবং জাবুলা নদীর জলস্তর বিপদসীমা ছুঁয়েছে বা অতিক্রম করেছে। বিশেষ করে দারহালি নদীর বাঁধ ভেঙে বেলা কলোনির কাছে নতুন বাসস্ট্যান্ড এলাকায় জল ঢুকে পড়ে, সেখানে পার্ক করা বহু গাড়ি জলের তুলে ভেসে গিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আবদুল্লাহ ব্রিজের পার্শ্ববর্তী বস্তি এলাকা। সেখানে অন্তত 50টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তারিক ব্রিজের আশেপাশের এলাকাও প্লাবিত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি জম্মু থেকে রাজৌরিতে ফিরে এসেছেন স্থানীয় বিধায়ক ইফতিকার আহমেদ। তিনি জানিয়েছেন সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনিকভাবে উদ্ধার কার্যের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন তিনি। অপরদিকে ফের গর্জে উঠল আসাম পুলিশের বন্দুক। এবার জালুকবাড়ি থানার পুলিশের গুলিতে আহত হলো এক কুখ্যাত চোর। পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করার সময় পুলিশের গুলিতে গুরুতর জখম হয় বরপেটার বাসিন্দা আজনবী আলী। পুলিশ সূত্রে জানা গেছে, গত 7 জুলাই মালিগাঁওয়ের আরকে ট্রেডার্স নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে প্রায় 7 লক্ষ টাকার মালপত্র চুরি হয়েছিল। ঘটনার তদন্তে নেমে জালুকবাড়ি থানার পুলিশ বরপেটার বাসিন্দা আজনবী আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। শনিবার রাতে ধৃত আজনবী আলীকে সঙ্গে নিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের উদ্দেশ্যে মালিগাঁও এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় ঘটনাস্থলে পৌঁছানোর পর হঠাৎই পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করে আজনবী। পুলিশ জানায় অভিযুক্তকে নিয়ন্ত্রণে আনতে এবং তার পালানো রুখতে বাধ্য হয়ে গুলি চালানো হয়। গুলি তার পায়ে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পুলিশ তাকে পুনরায় হেফাজতে নেয়। গুলিবিদ্ধ আজনবী আলীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে কড়া পুলিশ নিরাপত্তার মধ্যে তার চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গুয়াহাটি মহানগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে গেরুয়া দলের টিকিটে পশ্চিমবঙ্গ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভা সাংসদ নির্বাচিত হয়ে প্রথমবার শিলচর আসার পর বিজেপি কাছাড় জেলা কমিটির দেওয়া সংবর্ধনার জোয়ারে ভাসলেন সুস্মিতা দেব। তার হাতে রামলালার মূর্তি তুলে দিয়ে স্বাগত জানালেন দলের নেতা, মন্ত্রী, বিধায়করা। রাজনীতির এমনই মহিমা। বরাকের যে নেত্রীর বিরুদ্ধে মাস দেড়েক আগেও যারা চরম আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন, সভা সমিতিতে বারবার তাকে বিদ্ধ করেছেন তীব্র শ্লেষ মেশানো বাক্যবাণে, তৃণমূল ছেড়ে আসা সেই নেত্রীকেই শনিবার দন্য দন্য করে দলে স্বাগত জানালেন বিজেপির প্রথম সারির নেতারা। তাকে স্বাগত জানিয়ে বিজেপি নেতারা বললেন, নীতি আদর্শের দিক দিয়ে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছে যাওয়া এই দলে যোগ দিয়ে সুস্মিতা দেব উপযুক্ত কাজ করেছেন। সুস্মিতা আসায় বিজেপির শক্তি বৃদ্ধি হয়েছে। কাছাড়ের দল এখন 3 জন সাংসদ পেয়েছে। কম গেলেন না সুস্মিতা দেব। সংবর্ধনা নিয়ে তিনি বললেন, 2021-এ কংগ্রেস ছেড়ে বিজেপিতে না আসাটা আমার ভুল ছিল। ওই সময় উচিত ছিল বিজেপিতে যোগ দেওয়া। তিনি বলেন, যে বিচারধারায় দেশ চলছে, দেশের উন্নতি হচ্ছে, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যে স্বপ্ন এবং লক্ষ্য নিয়ে দেশের উন্নয়নে কাজ করে চলেছেন, এর সঙ্গে থেকেই মানুষের সেবা করতে হবে। এখানেই না থেমে সদ্য তৃণমূল ছেড়ে গেরুয়া দলের চাদর জড়ানো সুস্মিতা বললেন, বাবা প্রয়াত সন্তোষ মোহন দেবের পর গত কয়েক দশক ধরে তিনি আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে রাজনৈতিক গুরু হিসেবে মেনে চলেছেন। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব ও গ্রহণযোগ্যতা আজ কাশ্মীর থেকে কন্যাকুমারী, মণিপুর থেকে গুজরাট পর্যন্ত বিস্তৃত হয়েছে। ফলে এই রাজনৈতিক বিচারধারার সঙ্গী হতেই বিজেপিতে আসা। 12 মিনিট 16 সেকেন্ড নির্বাচনে সুস্মিতা দেব বলেন, এটা বলতে কোনো দ্বিমত নেই। ভারতীয় জনতা পার্টির যে আদর্শ রয়েছে, আরএসএসের যে আদর্শ রয়েছে, নরেন্দ্র মোদীর যে লক্ষ্য এই দেশের জন্য রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর লক্ষ্য, এই লক্ষ্য ও আদর্শ আমাকেও ছুঁয়েছে। তিনি অকপটে বলেন, আগে যে পাঠশালার ছাত্রী ছিলাম, প্রথমে কংগ্রেস ও পরে তৃণমূল কংগ্রেসে,
সেই পাঠশালার মাস্টারমশাইরা আমাকে বিজেপি ও আরএসএসের এক ধরনের আদর্শের কথা বুঝিয়েছিলেন, কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার আগে গত প্রায় 1 মাস আমি সব বুঝেছি। যেভাবে কম্পিউটারের হার্ড ডিস্কের রিবুট হয়, ঠিক সেইভাবে আমিও নতুন করে এই দলকে জেনেছি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আগে যে চশমা পরে বিজেপিকে দেখতাম, গত কয়েকদিনে এই দেখার ধরনটা পুরোপুরি পাল্টে গেছে। সুস্মিতা বলেন, আমি এই দলে নতুন, তাই আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, সব পরামর্শ মেনে নিয়ে। প্রথমবার বিজেপি জেলা কার্যালয়ে পা রেখে মনে হয়েছে এখানে আমাদের সঙ্গে থেকে ভবিষ্যতে আমাদের ভালোবাসা আরও বাড়বে। সংবর্ধনার সময় সুস্মিতা দেবকে স্বাগত জানিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, এই নেত্রী দলে আসায় কাছাড়ের বিজেপির একজন সদস্য ক্ষুব্ধ নন। বিজেপি দলের আদর্শ এমন নয়, বিজেপি প্রথমে দেশের চিন্তা করে পরে ব্যক্তি। তিনি বলেন, সুস্মিতা দেব বিজেপিতে আসায় দলের সাংসদ সংখ্যা বেড়েছে, কিন্তু এটা ভাবলে চলবে না যে বিজেপিতে যোগ্য নেতৃত্বের অভাব। গত 2014 থেকে বিজেপিতে অন্য দল থেকে কয়েক হাজার ব্যক্তি এসেছেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সহ বিধায়ক, সাংসদ। তাতে বিজেপির নেতৃত্বে বিজেপির সংগঠনে কিন্তু একটুকুও চিড় ধরেনি, বিরূপ পরিস্থিতি তৈরি হয়নি, বিজেপি কোনো কার্যকর্তাকে বঞ্চিত করেনি। মন্ত্রী কৌশিক রায় বলেন, মোদিজির স্বপ্ন হলো কংগ্রেস মুক্ত দেশ গড়তে হবে। এই বিচারধারার সঙ্গে একের পর এক ব্যক্তি যুক্ত হচ্ছেন। সুস্মিতা দেব এর উদাহরণ। বিজেপি এমন একটি দল, বাইরে থেকে দলে আসা লোককে মুখ্যমন্ত্রী বানানোর পরও কোনো রাজ্যে একজন কার্যকর্তাও বিজেপি বিরোধিতা করেননি। বিজেপি টিম হিসেবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করে গেছে, আগামীতেও করে যাবে। সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, কাছাড়ের রাজনীতি মানেই ছিল প্রয়াত সতীন্দ্রমোহন দেবের পরিবার। এই পরিবার কুপণ্ডিত জওহরলাল নেহরুর আদর্শে কাজ করেছে, আর বিজেপি রাজনীতিতে আসার পর কাজ করেছে দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে। দেব পরিবারের তৃতীয় শ্রেণী সুস্মিতা দেরিতে হলে কুপণ্ডিতের রাহু থেকে মুক্ত হতে পেরেছেন দেখে ভালো লাগছে। সাংসদ কোনাদপুর কায়স্থ বলেন, বিজেপি সনাতনী চিন্তায় বিশ্বাসী, সনাতনী পন্থা সবাইকে আপন করে নেয়, সেই নীতি সুস্মিতাও অনুধাবন করেছেন। শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায় মজা করে বলেন, আমি আর সুস্মিতা দেব আমরা দুজন দুই দলে সরাসরি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলাম। খারাপ লাগছে এটা ভেবে যে একই তরিতে আসায় এখন আর সুস্থ রাজনৈতিক লড়াই করতে পারবো না। তাকে স্বাগত জানিয়ে রাজদীপ বলেন, বিজেপি দলের পরিধি এতটাই বড় যে সুস্মিতা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। জেলা সভাপতি রূপম সাহা বলেন, আমাদের এখন সাংসদ বেড়ে 3 জন হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2 প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও নিহার রঞ্জন দাস। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।